যখন আমাদের বয়সটা 60-70-এর বেশি হয়ে যায়, তখন আমরা বাড়ির কাছে একটা বোঝাই হয়ে যাই। কারণ তখন আমাদের আর গায়ে কোনো শক্তি থাকে না, কাজ করার মতো কোনো গায়ে বল থাকে না। তাই আপন মানুষের কাছ থেকে অপমানিত, লাঞ্ছিত হতে থাকি। ঠিক করে তো খেতেই পাওয়া যায় না। ঠিক তেমনই একটা একলা মানুষের গল্প আমি তোমাদের শোনাবো। আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে ছোট্ট একটা গল্প, শেষ দেখা। চলো দেরি না করে গল্পটা শুরু করা যাক। সন্ধ্যার সময় কেশব গাঙ্গুলির ভীষণ ঝগড়া হইয়া গেল দুই কন্যা ও স্ত্রীর সঙ্গে। কন্যা দুটিও মায়ের দিকে চিরকাল। এদের কাছ থেকে কখনো শ্রদ্ধা ও ভালোবাসা পাননি কেশব। শুধু এনে দাও বাজার থেকে, এই আকড়া চাল মাথায় করে আনো 1.5 কোষ দূরের বাজার থেকে। তেল আনো, নুল আনো, কাঠ আনো, শুধু ওদের মুখেই আনো শব্দটাই সবসময় থাকে। ঠিক তেমনই কখনো একটা ভালো কথা শোনেননি কেশব। ব্যাপারটা সেদিন দাঁড়ালো এই রকম। সন্ধ্যার আগে কেশব গাঙ্গুলি হাট করে আনলেন। তার বয়স 72 বছর। চলতে আজকাল যেন তার পা কেঁপে ওঠে। আগের মতো শক্তি নেই আর শরীরে। 2.5 টাকা করে চালের কাঠা, 2 কাঠা চাল কেনে। আর তাছাড়া তরি তরকারি কিনে ভীষণ কর্দময় পিচ্ছিল পথে কোনো রকম পড়তে পড়তে বেঁচে গিয়ে কেশব গাঙ্গুলি তো হাটের বোঝা নিয়েই বাড়ি এলেন। স্ত্রী মুক্তকেশী বললেন, দেখি কিরকম বাজার করলে। পটলগুলো এত ছোট কেন? কত করে সের? 10 আনা। ও বাড়ির পন্টু এনেছে 9 আনা সের। তুমি বেশি দর দিয়ে নিয়ে এলে, তা আবার ছোট পটল। ও কখনো 10 আনা সের নয়। বাহ, তবে কি আমি মিথ্যে কথা বলছি? তুমি কত সত্যিবাদী যুধিষ্ঠির তা আমার ভালোই জানা আছে। আচ্ছা রও, ও পটল আমি ওজন করব। কেন, আমার কথা বুঝি বিশ্বাস হচ্ছে না? না, তোমার কথা আমার বিশ্বাস তো হয়ই না। সত্যি কথা বলবো তাতে আবার ঢাক ঢোক গুড়গুড় কি? এই হলোই সূত্রপাত। তারপর কেশব গাঙ্গুলি হাত পা ধুয়ে রোজকারের মতো বললেন, ও ময়না, চাল ভাজা নিয়ে আয় না রে দুটো। ময়না কোনো কথাই বলে না, চাল ভাজার বাটিও আনে না। তাতে বুঝি কেশব বলেছিলেন, কই কানে কি তুলো দিয়ে বসে আছিস নাকি? ও ময়না, যা না রে দুটো চাল ভাজা নিয়ে আয় না। ছোট মেয়ে ময়না নীরস সুরে বলল, চাল আমি ভাজিনি। কেন রে? রোজ রোজ চাল ভাজা খাওয়ায় চাল জুটছে কোথা থেকে? তাছাড়া আমার শরীর ভালো ছিল না। কেন রে, তোর দিদি? দিদি সেলাই করছিল। এটা খুবই স্বাভাবিক যে 72-73 বছরের বৃদ্ধ কেশব গাঙ্গুলি 10-এর ভারী মোট বই এনে মেয়েদের উদাসীনতায় তিনি বিরক্ত হবেন বা প্রতিবাদে 2 কথা শোনাবেন। কিন্তু তার ফল দাঁড়ালো খুবই খারাপ। 5 জনের সামনে তা বলবার কথা নয়, বলতে সংকোচ হয়। ছোট মেয়ে ময়না তাকে একটা ভাঙা ছাতির বাঁট তুলে মারতে এলো। মেজ মেয়ে লীলা বলল, তুমি মরো না কেন? মরলে তো আপদ সংসার থেকে চোখে। স্ত্রী মুক্তকেশী বলল, এমন আপদ থাকলেও যা, না থাকলেও তা। কেশব গাঙ্গুলি রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে বললেন, আমি আর তোদের ভাত আর খাবো না, এই চললাম রে, এই চললাম। মুক্তকেশী ছোট মেয়ে ময়নার একসঙ্গে বলে উঠল, যাও না যাও, দেখো ভাত কোথায় পাও তা দেখো। ময়না বললে, আর বাড়ি ঢোকো না, যেন কথাটা মনে থাকে। শুনে বিশ্বাস হবে কিনা জানি না, কিন্তু একেবারে নির্জল্লা সত্যি। আপন মেয়ে বুড়ো বাবাকে ছাতি তুলে মারতে হয়। কেশব গাঙ্গুলি রাত্রে বাইরের ভাঙা চণ্ডী মণ্ডপেই শুয়ে রইলেন। কেউ এসে খেতেও ডাকলো না, মাও না তো মেয়েরাও না। সত্যি কেউ ডাকতে আসবে না, এটাকে সব বুঝে উঠতে পারেনি, ধারণা করতেও পারেনি। তাই ঘটে গেল অবশেষে। না খেয়ে সমস্ত রাত কাটল কেশব গাঙ্গুলি। নিজের পৈতৃক ভিটাতে স্ত্রী ও 2 কন্যা বর্তমান।
উফ, এ কথা ভাবতে পারা যায়। কেশব গাঙ্গুলি সত্যি কখনো ভাবেনি যে এতটা তিনি হেনস্থার পাত্র তার সংসারে। মেয়েরা বা তার স্ত্রী কেউই তাকে ভালোবাসে না, এ তিনি অনেক দিন আগে থেকেই জানতেন। কিন্তু তার বহর যে এতটা তা তিনি ধারণা করবেনই বা কিভাবে। ক্ষুধায় ও মশার কামড়ের যন্ত্রণায় সারা রাত কেটে গেল ছটপট করে করে। সকালে উঠে আগে কেশব নদী থেকে স্নান করে এসে সন্ধ্যায় করে জব করে নিয়ে প্রতিবেশী যদুনন্দন মজুমদারের বাড়ি চা খেতে গেলেন। যদুনন্দন বললেন, কি কাকা, আজ সকালে এত কি মনে করে? এ কথার উত্তরে কেশব গাঙ্গুলি বললেন, কাল রাত্রের কথা। পরিবারের ও মেয়ের দুটির দুর্ব্যবহারের কাহিনী। যদুনন্দনের কাছে এ কথা নতুন নয়। পাড়ার মেয়েদের কানাকানির মধ্য দিয়ে কেশব গাঙ্গুলির দুর্ব্যবস্থার কথা অনেকেই শুনেছেন তিনি। তবু বিস্ময়ে ভান করে বললেন, সে কি কাকা, বলেন কি, কাল রাতে খাননি? এ বড় অন্যায় করেছে কাকিমারা। ছি ছি ছি, এ বেলা আপনি আমার বাড়িতে খাবেন? বসুন, আসুন বসুন। কেশব গাঙ্গুলি আর বাড়ি এলেন না। বাড়ি আসতে তার ভয় হলো। বাড়ি এলে যে সে দুপুরে দুটো খেতেও পাবে না। তাই সে সেখানেই দুপুর পর্যন্ত থেকে আহারের পর যখন বাড়ি এলেন তখন এক ভীষণ কাণ্ড বেঁধে গেল। মুক্তকেশী বলল, আবার বাড়িতে কেন? যাও, দূর হও আগে। বাড়িতে গিয়ে নিন্দে রটনা করে এক পাথর ভাত মেরে এলে সেখানেই যাও না, দেখি কতদিন খেতে দেয় তোমাকে। মেয়েরা বললে, বেশ তো, পরের বাড়ি টোকলা সেরে কতদিন চলে দেখি না, এখানে আবার কেন, যাও না যাও। আমি কাকে কি বলেছি? আহ, ন্যাকা আমার, আমরা আজ জানিনি। ওই যে যদুদার মেয়ে ঘাটে আজ ব্যাখান করছে সবার কাছে। ওই বুড়ো মানুষ ওকে কেউ খেতে দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, মেরেছে। সে কত কথা, আমরা কিছু শুনিনি বুঝি? তা তো কিছু মিথ্যে বলিনি। মেরেছিলাম তোমাকে আমরা, খেতে দিইনি আমরা। তুমি তেজ করে চণ্ডী মণ্ডপে গিয়ে শুয়ে রইলে, আবার লাঙানি ভাঙানি পাড়ায় পাড়ায়। বেশ, লাগাও, লাগিয়ে কি করবেটা কি? যাও না যাও, যেখানে খুশি তো যাও। আমরা তো বলছি, বেরো না, বেরো এখান থেকে, বেরিয়ে যাও ঘর থেকে। ছোট মেয়ে বলল, মরেও যায় না, মরলেই তো বাঁচি, আপত্রা বিদায় হয়। কেশব গাঙ্গুলির ছোট মেয়ের মুখে কথা শুনে বুকের ভেতরটা ধড়পড় করে উঠল। কেশব গাঙ্গুলি ঘরের মধ্যে ঢুকে জামা কাপড় পরে এবং একটা থলের মধ্যে কিছু জামা কাপড় গুছিয়ে নিয়ে তেড়ে ফুড়ে বাড়ি থেকে বেরোলেন। বলে গেলেন, বেশ, তাই যাচ্ছি, আর তোদের বাড়ি আসবো না, এই চললাম। মুক্তকেশী চেঁচিয়ে বললে, তেজ করে যেমন বেরোলে তেমনি আর এ বাড়িতে ঢুকো না এই কাল মুখ নিয়ে। দেখব তেজ, কে জ্বর হলে তোমাকে দেখে তা আমি দেখব। কেশব গাঙ্গুলি হনন করে বাড়ি থেকেই বেরিয়ে চলে গেলেন। হোক জ্বর, নৈহাটি থেকে এখানে আসা পর্যন্ত ম্যালেরিয়ায় ভুগেছেন তিনি, দুর্বল করে ফেলে দিয়েছে বড়। তা হোক, যাই হয় হোক। কেশব গাঙ্গুলি রেলে চাকরি করতেন। চাকুরি থেকে অবসর নিয়ে নৈহাটিতে বাড়ি করেছিলেন। কিন্তু 12-14 বছর বয়সে খেয়ে খেয়ে ফান্ডে সামান্য টাকা যা ছিল বাড়ি তৈরির পর তাও ক্রমে ফুরিয়ে যেতে লাগলো। এখন ছোট মেয়ে বিয়ের বাকি, বাকি টাকা ফুরিয়ে গেলে তিনি আর কি খাবেন। অগত্যা নৈহাটির বাড়ি বিক্রি করে পৈতৃক গ্রামে এসেই 2 বছর বাস করেছেন। শরিকদের সঙ্গে ঝগড়া করে 2 ঝাড় বাঁশ ও 2 বিঘে ধানের জমি ভাগ পেয়ে কোনোরকম দিন চলে যাচ্ছিল। কিন্তু মেয়ে দুটি আর পরিবারের জন্য সত্যিই তার সংসারে বিতৃষ্ণা হয়ে গিয়েছে। মেজ মেয়ে বিয়ে দিয়েছিল, কিন্তু স্বামীর চরিত্র খুব একটা ভালো নয়। সে মেয়ে তার কাছেই আছে বিয়ের 2 বছর পর থেকে। সব দিক থেকে তার গোলমাল। ভেবেছিলেন ছোট মেয়েটার বিয়ে দিয়ে একটা সমস্যা কাটবেন, কিন্তু তার আর সংসারে দরকার নেই। যাদের জন্য চুরি করেন তারাই বলে চোর। সে সংসার আর ধরতে আছে, তাই তিনি বেরিয়ে চলে গেলেন। এসব গাঙ্গুলি রেলের বোতাম বসানো সাদা একটা কোট নিয়েই বেরিয়েছেন।
তাহলে আর রেলের ভাড়া লাগবে না। রেলের বোতামওয়ালা কোট দেখলে ছেলে ছোকরা টিকিট চোকাররা একবার যেয়ে দেখে চলে যায়, কিছু জিজ্ঞেসও করে না। একটা পয়সাও তার কাছে নেই। 1,000 টাকা আছে, তাও স্ত্রীর নামে, আর 3,000 টাকা আছে তাই অবিবাহিত এক ছোট মেয়ের নামে। যদি তিনি মারা যান মেয়ে বিয়ে দেওয়ার আগেই, কারণ বয়স তার যথেষ্ট হয়েছে। তাই বন্ধু বান্ধবদের পরামর্শে নৈহাটিতে থাকা বাড়িটা বিক্রি করে সব টাকাই রেখেছিলেন মেয়েটার নামে। আর চাইলে কেউ একটা পয়সা তাকে দেয় না, না স্ত্রী না মেয়ে। তাই হাটে পয়সা থেকে 2-4 আনা এদিক ওদিক করতেন কেশব গাঙ্গুলি। না করলে ঠিক তার আর চলে না। তার নিজের একটু নস্যি, একটু তামাক, হয়তোবা ইচ্ছে হলে 2 পেয়ালা চা কিনে খেলেন। এ পয়সাও বা আসে কোথা থেকে? মুক্তকেশী এ সন্দেহ করেছিল অনেক আগে থেকেই। তাই স্বামী হাট থেকে ফিরলে জিনিসপত্রের ওজন দরদস্ত সম্বন্ধে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে। দাড়ি ধরে আলু, পটল, চাল, ডাল ওজন করে নেয়। পাড়ার ছেলেদের জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, আজ হাটে পটল কত সের? ও নিতাই, আজ হাটে মাছ কত সের? তবুও কেশব গাঙ্গুলিকে সামলানো এত সহজ নয়। 40 বছর ধরে তিনি রেলে কাজ করে এসেছেন। মুক্তকেশী যতই কৌশল করুক, যতই সতর্ক হোক, কেশব গাঙ্গুলির ফাঁক ধরতে পারা এত সহজ কাজ বুঝি? পটলের মধ্যে বাসি তাজা নেই, ও দেখলেও হয়তো ঠিক ধরা যায় না, কিন্তু দর বিভিন্ন। মাছের মধ্যেও দরের তারতম্য নেই। কত ধরবে মুক্তকেশী? আর না করলেই বা কেশব গাঙ্গুলির বাজে খরচ কোথা থেকে চলে? চাইলেই স্ত্রীর হাত থেকে পয়সা বার করা শক্ত, ওই নিয়েই কত ঝগড়া। কেশব গাঙ্গুলি বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে এসে পৌঁছলেন বেলা 3টের সময়। কাল হাট থেকে ফিরবার সময় 6 আনা পয়সার হেরফের করেছিলেন। সেই পয়সা পকেটে আছে। আর আছে গুপ্তস্থান থেকে সন্তর্পণে বার করা 3 টাকা 7 আনা। এই 3 টাকা 13 আনা ছাড়া জগতে তার বলতে আর কিছুই নেই। হ্যাঁ, অবশ্যই পকেট ঘড়িটা আছে, সেটাও রেলের জামার বুক পকেটে আছে। বিক্রি করলে ওই 30-40 টাকা হবে। সেকালের কুরু ভাই যে ফেরেসের ঘড়ি, এখনকার মতো ওই ফেঙ্গে বনে জিনিস নয়। স্টেশনের কাছে একটা জাম গাছের তলায় পাকিস্তানি উদ্বাস্তুদের পান বিড়ির দোকান। পান কিনলেন 2 পয়সার, বিড়িও 2 পয়সার। দেশলাই কত রে? 4 পয়সা। দাও একটা। পান খেয়ে আর বিড়ির ধোঁয়া টেনে কেশব গাঙ্গুলির শরীরের কষ্ট খানিকটা দূর হলো। এতক্ষণ চিন্তা করবার মতো অবস্থা তার ছিল না। তিনি আপাতত যাবেন কোথায় সেটা কিছুই ঠিক করেননি। না করেই বাড়ি থেকে বেরিয়েছেন। এখনও ট্রেনের ঘণ্টাখানেক বিলম্ব আছে। যাবেন বা কোথায়? যেখানে যান যেতে তো হবে। 3 টাকা 13 আনায় তো আর স্বাধীনভাবে খাওয়া দাওয়া কতদিন চলবে? মেয়ের বাড়ি যাবেন। জামাই কাজ করে ওই টিটাগড়ের কাগজের কলে। টিটাগড়েরই বাসা। সেখানে যেতে তার বড় লজ্জা করে। তাই গত জ্যৈষ্ঠ মাসে সেখানে গিয়েই 2 দিন ছিলেন। অবশ্য জামাই ষষ্ঠীর স্বরূপ নিয়ে গিয়েছিলেন কিছু আম ও কিছু কাঁঠাল। বারবার জামাই বাড়ি যেতে আছে বড় লজ্জা করে তার। বিশেষ করে আজকাল রেশনের চালের দিনে কারোর বাড়িতে একবেলায় বেশি 2 বেলা থাকতে নেই। কি আর মনে করবে যে কাল পড়েছে? ট্রেন এসে পড়ল। উঠে বসলেন এক কোণে। রেলের জামা আছে, টিকিটও লাগবে না। হু হু করে ট্রেন চলল। কেশব এবার কোথায় যাবে? কেশবের জীবনে শেষ পরিণতি কি আছে তা জানতে হলে নিশ্চয়ই আপনাকে পার্ট 2 গল্পটা শুনতে হবে। ঠিক কাল সকাল 9টার সময় আমি পার্ট 2 নিয়েই চলে আসব। তেমনই গল্পটা শেষ করতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং গল্পটা ভালো লাগলে তো একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের সঙ্গে যদি ঘটে থাকা এমন কিছু গল্প থাকে তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন।
আপনার ঘটনাটা আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদের শোনাবো। এবং কোথা থেকে গল্পটা দেখছেন তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।